আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট তথা ভারসাম্যটা আমরা এই লেকচারে আলোচনা করব। আ সেটার আগে আমাদের কিছু আইডিয়া ১ম এ জেনে নিতে হবে। যেমন হচ্ছে সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা বলতে কি বোঝায়? সামগ্রিক চাহিদা হচ্ছে একটা দেশে নির্দিষ্ট সময়ে ওই যে আর্থিক বছর বলেছি আগের লেকচারে, সেই আর্থিক বছরে যে পরিমাণ দ্রব্য সেবার চাহিদা তৈরি হয় বা চাহিদাকেই বলা হয় হচ্ছে সামগ্রিক চাহিদা। তাহলে অর্থনীতিটা যদি হচ্ছে ক্লোজ ইকোনমি হয়, অর্থাৎ যে দেশ বাইরের দেশের সাথে কোনো বাণিজ্য করে না এমন একটা দেশ হয়, তাহলে সামগ্রিক চাহিদাটা হবে এডি। এডি সমান হচ্ছে এই যে ১ম এ লিখে দিয়েছি এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা। সেটা ওই যে কনজাম্পশন, তারা সে দেশের জনগণ যতটুকু ভোগ করবে, তারা যতটুকু ইনভেস্টমেন্ট করবে, তারপরে সেই দেশের সরকার যতটা ব্যয় করবে সেটা। আর যদি সেটা ওপেন ইকোনমি হয়, অর্থাৎ উন্মুক্ত অর্থনীতি, অর্থাৎ যে দেশ অন্য দেশের সাথে বাণিজ্য করে এমন একটা দেশ হয়, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে এক্সপোর্ট আর ইম্পোর্টটা যোগ হবে। এক্সপোর্টটা আমাদের দেশের জিনিস যেটা আমরা রপ্তানি করেছি, বাইরের দেশের কাছে বিক্রি করেছি, আর ইম্পোর্ট আমরা যেটা কিনে ভোগ করেছি। তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা আমরা বাদ দিয়ে দিব। তারপরে যেটা পাওয়া যাবে বিয়োগ ফলটা যোগ করে দিব হচ্ছে সি প্লাস আই প্লাস জি এর সঙ্গে, তাহলেই হচ্ছে সামগ্রিক চাহিদাটা পাওয়া যাবে। সামগ্রিক যোগানকে একটি নির্দিষ্ট সময়ে একটা দেশের ভিতরে বা দেশে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদিত হয় প্লাস হচ্ছে আমদানি রপ্তানি যেটা করা হয়, নিট রপ্তানি, সেটাকে বলা হয় করে দেশে যোগান সৃষ্টি করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে সামগ্রিক যোগান। সামগ্রিক যোগানকে এগ্রিগেট সাপ্লাই বলা হয়, আর সেটাকে ওয়াই দ্বারা দেখানো হয়। তাহলে এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে যেভাবে আমরা দেখেছিলাম মার্কেট ইকোনমিতে সাপ্লাই এবং হচ্ছে ডিমান্ডের সমতার দ্বারা ভারসাম্য অর্জিত হয়, এখানে সামগ্রিক ভারসাম্যটা অর্জিত হবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে। তাহলে ভারসাম্য নির্ধারণে একজন বিখ্যাত অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস, তিনি একটা প্রসিদ্ধ পদ্ধতি বা খুবই বিখ্যাত একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা অবতারণা করতে পেরেছিলেন। তিনি সেটার নাম দিয়েছিলেন হচ্ছে ক্রস ডায়াগ্রাম। এর মাধ্যমে তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন যে অর্থনীতি কিভাবে এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ডের সমতার মাধ্যমে ভারসাম্যে পৌঁছাইতে পারে। সেই ডায়াগ্রামটা হচ্ছে ক্রস ডায়াগ্রাম নামে পরিচিত, আর অর্থনীতিবিদের নাম হচ্ছে জন মেইনার্ড কেইনস। তিনি এই সামগ্রিক যোগানটাকে একটা 45 ডিগ্রি লাইন বা 45 ডিগ্রি লাইনের মাধ্যমে দেখিয়েছেন, আর এই 45 ডিগ্রি লাইনের সাথে যেখানে সামগ্রিক চাহিদা ক্রস করেছে, অর্থাৎ সেই জায়গাটাতেই সামগ্রিক চাহিদা এবং যোগান সমান হয়েছে তথা ভারসাম্য অর্জিত হয়েছে। এইভাবে তিনি ভারসাম্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বা গ্রাফের মাধ্যমে তিনি ভারসাম্য দেখাতে পেরেছিলেন। আমরা আজকে সেটা দেখব। আচ্ছা, ধরো যে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এতক্ষণ দেখেছি সিআইজি, এটা একটা বদ্ধ ইকোনমির উদাহরণ আমরা নিয়েছি। বদ্ধ ইকোনমির ক্ষেত্রে সির ফাংশনটা দেওয়া আছে হচ্ছে 100 অটোনমাস কনজাম্পশন, আর হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে 0.5 ওয়াই, তারপরে মানে এমপিসি, তারপরে হচ্ছে আয় দেওয়া আছে 200, জি দেওয়া আছে 300। এখন আমাদের বলা হয়েছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে ভারসাম্যের শর্ত অনুসারে সামগ্রিক যোগান সমান সামগ্রিক চাহিদা। তাহলে সামগ্রিক এই ক্ষেত্রে সামগ্রিক যোগান তো ওয়াই সর্বদাই, কিন্তু এটা যেভাবে মানটা দেওয়া থাকবে মানে সিআইজি এক্সএম দেওয়া থাকলে সেগুলো হবে, আর না থাকলে যেভাবে আছে সেইভাবেই সূত্রটা সাজাতে হবে। যেহেতু এখানে এক্স এবং এম নাই, অর্থাৎ রপ্তানি এবং আমদানির কথা বলা হয়নি, এটা বদ্ধ ইকোনমি, সুতরাং এখানে ভারসাম্যটা হবে সি প্লাস আই প্লাস জি। তাহলে আমরা এই সবগুলোর যে মান দেওয়া আছে সেগুলো এখানে সাবস্টিটিউট করে দিলাম। যেহেতু আমরা ওয়াই বের করব, সেজন্য এই যে ওয়াই সহ যে ভ্যালুটা আছে এটার কোফিসিয়েন্ট বা সহগ সহ আমরা বাম পাশে ট্রান্সফার করলাম, কারণ আমরা যখন কোনো ইকুয়েশন সলভ করি তখন যে ভ্যালুটা আমরা বের করতে চাই, যার মান আমরা বের করতে চাই, সেটাকে আমরা বাম পাশে নিয়ে যাই। তাহলে আমরাও নিয়ে গেলাম আর বাকিগুলো যোগ করে দিলাম, 100 প্লাস 200 300 আর প্লাস 300 এ হচ্ছে 600। তাহলে ওয়াইটা যদি আমরা কমন নেই এখানে, তাহলে এখানে ছিল একটা ওয়াই, সেখান থেকে কমন নেওয়ার একটা অর্থ হচ্ছে ভাগ দেওয়া, মানে এরকম ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এইরকম। তাহলে এই ওয়াই এবং আর হচ্ছে এই ওয়াই কেটে গেলে কি থাকবে, সমান সমান হবে হচ্ছে 1। তাহলে এটাই ঘটেছে এখানে 1, আর হচ্ছে 0.5 ওয়াই, সেখান থেকে ওয়াইটাকে আমরা তো এখানে নিয়ে নিয়েছি, তাহলে থাকে 0.5। তারপরে
1 থেকে 0.51 মাইনাস করলে থাকে 0.5, তাহলে সেটাকে এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়েছে, তাহলে দাঁড়ালো সেটা 600 কে ভাগ করলে 1200 পাওয়া যাবে, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 1200। এটা তো আমরা ম্যাথমেটিক্যালি করলাম, কিন্তু আমরা একটু আগে যে ডায়াগ্রামের কথা বলেছি, ক্রস ডায়াগ্রাম, সেটা একটু দেখি। আচ্ছা, আমরা ভূমি অক্ষ নিলাম, লম্ব অক্ষ নিলাম, সেটাকে ভূমি অক্ষে আমরা দেখিয়েছি ওয়াই মানে জাতীয় আয়, আর হচ্ছে এডিএস এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এই অক্ষে। তারপরে আমরা প্রথম কাজ হচ্ছে একটা 45 ডিগ্রি লাইন নিয়ে নেওয়া, আমরা 45 ডিগ্রি লাইনটা নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে সামগ্রিক চাহিদা রেখাটা অঙ্কন করব। সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করার জন্য আমরা সামগ্রিক চাহিদা রেখাটা 45 ডিগ্রির মতো জিরো থেকে শুরু হবে না। কোথায় থেকে শুরু হবে? এই যে ওয়াই সহ যে ভ্যালুটা আছে সেটা ট্রান্সফার করার পরে বাকি যে ভ্যালুগুলোর সাথে ওয়াই নেই, যেমন এখানে 300, 200, 100, এই যে ওয়াই ছাড়া যে ভ্যালুগুলো আছে সেগুলোর যোগ বিয়োগ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকলে যোগ বিয়োগ, এখানে যেহেতু নাই, তাহলে এই ভ্যালুগুলো যোগ করে যত পাওয়া যাবে সেখান থেকে এগ্রিগেটস ডিমান্ড রেখাটা শুরু হবে। এই যে 600 পাওয়া গেছে, তাহলে এটা শুরুটা হবে হচ্ছে এখানে কোন এক জায়গায় তোমরা দাগ দিবে মোটামুটি একটা টার্গেট করে 600, তারপরে সেই রেখাটা অঙ্কন করবে। সেখান থেকে এটার হচ্ছে অঙ্কন করে দিয়ে হচ্ছে যে 45 ডিগ্রি আর এগ্রিগেট ডিমান্ড রেখাটা আমরা অঙ্কন করলাম। তাহলে আমরা জানি যে দুইটা রেখা যেখানেই ক্রস করে সেখানে দুইটা রেখা সমান হয়। তাহলে সমান হয়েছে কোথায়? এখানে, কারণ এগ্রিগেট ডিমান্ড এবং হচ্ছে এই যে 45 ডিগ্রি লাইন যেটা রয়েছে সেটাই আসলে এগ্রিগেট সাপ্লাই। তাহলে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই এইখানে সমান হয়েছে, মানে এই বিন্দুতে ইকুইলিব্রিয়াম বা হচ্ছে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন এখানে আমরা এই ভারসাম্যর মান কত? 1200। তাহলে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 1200, যেহেতু এটা একটা 45 ডিগ্রি লাইন, তাহলে 45 ডিগ্রি লাইনের দুই পাশের ভ্যালু সমান হবে। এই পাশে 1200 হলে এটাও তাহলে আমরা 1200 লিখতে পারি। ওকে, এই হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখন আমরা এটা তো ক্লোজ ইকোনমির জন্য করেছি, আমরা একটু ওপেন ইকোনমির জন্য একটা করে দেখি কেমন হয়। প্রসেস সেম, তাহলে এখানে সিআইজি নতুন করে দেওয়া আছে এক্সএম। তাহলে সামগ্রিক ভারসাম্যের শর্ত অনুসারে সামগ্রিক যোগান সমান হচ্ছে সামগ্রিক চাহিদা। সামগ্রিক যোগানটা, তাহলে সামগ্রিক চাহিদার ক্ষেত্রে এই যে এক্সএম নতুন ভাবে যোগ হলো, আমরা সবগুলো ভ্যালু এই যে এখানে যা পেয়েছি, সি এর মান, আই এর মান, জি এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, সবগুলো এখানে সাবস্টিটিউট করলাম। তারপরে এই যে 0.75 ওয়াই কে আমরা বাম পাশে নিয়ে নিলাম, তারপরে ওয়াই কমন নিলে 0.75, 1 থেকে 0.75 বাদ দিলে থাকে হচ্ছে 0.25। তাহলে এখানে গুণ ভাগ, তাহলে 500 ভাগ 0.25, এটা হচ্ছে 2000। তাহলে এই যে দেখো এখানকার এগ্রিগেট ডিমান্ডটা শুরু হয়েছে 500 দিয়ে, কারণ এই যে এই সবগুলো ভ্যালু যোগ করলে 500 তথা 500 পাওয়া যায়। তাহলে এটা শুরুটা হবে 500 দিয়ে, কিন্তু এই যে এখানকার ভ্যালুটা যত কম হবে এখানে 0.25, তখন এই রেখাটা, এই যে এগ্রিগেট ডিমান্ড রেখাটা আসলে কোন দিক দিয়ে যাবে, এটার ভ্যালু যত বেশি হবে, ধরো যে এটা যদি 25 না হয়ে এটা 75 হইতো, তাহলে রেখাটা এই দিক দিয়ে যাইতো। অর্থাৎ এটার ভ্যালু এগ্রিগেট ডিমান্ডের এই হিসাবটা বের করার পরে তোমরা দেখবে যে এখানের ভ্যালুটা কম না বেশি। এই ভ্যালুটা যদি কম হয় তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা এই যে এখান থেকে শুরু হবে এবং উপরের দিকে যাবে বেশি, আর এটা ভ্যালু যত বেশি হবে তত এটা নিচের দিকে আসবে। ওকে, এই হচ্ছে হিসাবটা। এইভাবে একটা টার্গেট করে এঁকে দিলেই হবে। এখানে অঙ্কনটা যেহেতু মেইন না, গ্রাফে শুধু এই তথ্যটা রিপ্রেজেন্ট করতে হয়, তবুও তোমাদের মাথায় রাখতে হবে এই ভ্যালুটা যত বড় হবে ততই এই কার্ভটা, এই যে এগ্রিগেট ডিমান্ডটা নিচের দিকে চলে আসবে, আর যত কম হবে তত উপরের দিকে যাবে। ওকে, আমরা হচ্ছে 0.25, সেই জন্য এটা খুবই উপরের দিকে বা স্টিপার করে আঁকানো আঁকানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়েছি এই এগ্রিগেট বা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় পেয়েছি 2000। তাহলে এই যে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই, সেই বরাবর আমরা এসে ভারসাম্য জাতীয় আয় পেয়েছি 2000, আর এখানে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই সমান। ওকে, তাহলে আমরা বুঝেছি। আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ধরো যে জি পরিবর্তন হয়ে গেছে, আই পরিবর্তন হয়ে গেছে, এক্স অথবা এম পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কি ঘটে, ভারসাম্যের উপরে কি ঘটে সেটা আমরা একটু দেখি। আগে ছিল আমাদের জি 150, এখন পরিবর্তিত জি হয়েছে
এটাকে জি প্রাইম বলা হয়, অর্থাৎ পরিবর্তন বোঝানোর জন্য প্রাইম সাইন ব্যবহার করা হয়। তাহলে জি প্রাইম সমান হচ্ছে 200, আগে ছিল 150। তাহলে ভারসাম্য একই মতো আছে, শুধুমাত্র এই যে 150 এর জায়গায় আমাদের 200 লিখতে হবে, আমরা 200 লিখে দিয়েছি। তারপরে সকল ক্যালকুলেশন একইভাবে হবে। তাহলে নতুন আগের গ্রাফটা আঁকতে হবে। ঘ নাম্বার এই কোশ্চেনটা এসে থাকে সৃজনশীলের। তাহলে আগের গ্রাফটা আঁকার পরে তোমাকে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবগুলো যোগ করলে ওয়াই বাদে, ওয়াই ছাড়া যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি যোগ করি তাহলে আগে ছিল 500 আর এখন হয়েছে 550। সেটার জন্য আমরা এই যে 500 ঠিক উপরেই আরেকটা এটার প্যারালাল একটা মানে সমান্তরাল একটা রেখা আঁকবো। সেটা হচ্ছে 550 থেকে তারপরে নতুন ভারসাম্য কত হয়েছে, তাহলে ভারসাম্য অর্জিত হবে কোথায়, যে এই পয়েন্টে ভারসাম্য অর্জিত হয়েছে এই পয়েন্টে। তাহলে নতুন ভারসাম্যের পরিমাণ হচ্ছে 2200, অর্থাৎ 2200 জাতীয় আয় যখন 2200 তখন ভারসাম্য লাভ করেছে সেটা হচ্ছে এই যে এইখানে। অর্থাৎ যখন আমাদের বলা হবে যে জি পরিবর্তন হলে অথবা আই পরিবর্তন হলে অথবা এক্স পরিবর্তন হয়ে এখানে কোশ্চেনটা আসবে এইভাবে যে 150 থেকে 200 হয়েছে, এটা আসতে পারে 200 থেকে 300 হয়েছে অথবা কমে গেছে। সেই ক্ষেত্রে যদি বৃদ্ধি পায় তাহলে তোমরা দেখবে যে এখানে মানে এই যে আই, জি, এক্স এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে নতুন আমাদের যে পয়েন্টটা আসবে বা ভ্যালুটা আসবে সেটা অবশ্যই আগের ভ্যালু থেকে উপরের দিকে আসবে। আমি এখানে লাল কলম বা লাল কালার ব্যবহার করেছি, তোমরা এটা কোনোভাবেই করবে না, যাতে স্পষ্ট দেখা যায় সেই জন্য এখানে করা হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে নতুন আরেকটা গ্রাফ আঁকতে হবে। আগের গ্রাফটা কপি করে জাস্ট পরিবর্তিত সিচুয়েশন বোঝানোর জন্য অন্য কালার ব্যবহার করা বেটার। যদি না পারো তাহলে এই যে একই কালার ব্যবহার করলেও তখন ওই এডির জন্য আলাদা এডি প্রাইম ব্যবহার করবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে কি কি ঘটতে যাচ্ছে। আর এছাড়াও তোমরা আরো অন্যান্য যে বোর্ড প্রশ্ন আছে, টেস্ট পেপার আছে, সেগুলো থেকে যদি প্র্যাকটিস করো তাহলে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি আশা করছি যে তোমরা সেটা করবা।